মাননীয় সভাপতিকে আমাকে কথা বলার সুযোগ প্রদান করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, ইতিপূর্বে আমার দলের প্রথম ও দ্বিতীয় পক্ষে দুর্নীতি কি এবং এই দুর্নীতির প্রকার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে গেছেন এবং তারা বুঝিয়ে দিয়ে গেছেন যে ছাত্রছাত্রীদের মাঝে সততা ও নিষ্ঠাবান জাগ্রত করা না করা ছাড়া দুর্নীতি প্রতিরোধ করা কখনোই সম্ভব নয়। মাননীয় সভাপতি, এখন আমি এর সর্বাত্মক সম্মানের সাথে করব। মাননীয় সভাপতি, আমরা সবাই জানি দুর্নীতি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এই তিনটি ক্ষেত্রে নারী দিতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইসব দুর্নীতি প্রতিরোধে শুরু হবে কখন থেকে? মাননীয় সভাপতি, উত্তর একটি, ছাত্র জীবন থেকে। কারণ ছাত্র জীবনই হলে নৈতিকতা তৈরি কারখানা। এখানে যে শিক্ষা তারা পায় সেটি হলো তাদের ভবিষ্যতের নীতি প্রশাসক ইত্যাদি বিধি স্থাপন করে। প্রতিপক্ষের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি বলতে চান সৎ মানুষ তৈরি না করে একটি সৎ সমাজ গড়ে তোলা সম্ভব? মাননীয় সভাপতি, জাতিসংঘের দুর্নীতি প্রতিরোধ বিষয় সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় হলো দুর্নীতিমুক্তকরণ। তাহলে বিদ্যুৎ দলের বক্তারা আপনারা এমন একটি বাস্তব উদাহরণ দিন যেখানে সততা শিক্ষা ছাড়া দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। মাননীয় সভাপতি, তবে ভবিষ্যতের প্রশাসনে কি সৎ-সিদ্ধান্ত নিতে পারবে? তবে বলুন তো, আইন ও শাস্তি দিয়ে কি মানুষকে সৎ রাখা সম্ভব, নাকি তাকে প্রয়োজন বিবেক ও চরিত্রের গড়া? মাননীয় সভাপতি, আমরা কি শুধু আইনের ভয়ে সৎ হবো নাকি বিবেকের টানে? সততা ও নিষ্ঠা করতে হবে কতখানি? মাননীয় সভাপতি, বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন সৎ ব্যক্তিরা নিজেই সমাজ পরিবর্তনের নীতি দেন। তাহলে প্রতিপক্ষ যেখানে যারা সমাজে নেতৃত্ব প্রদান করবে তারাই যদি অসৎ হয় তাহলে সমাজ কোন দিকে যাবে? কোন প্রশাসনিক নীতিমালা এমন আছে যা শিক্ষার্থীদের বিবেক গঠনে কাজ করে শিক্ষার্থী যারা বিগতিপক্ষতার প্রশ্ন উত্তর দিয়ে যাবেন? মাননীয় সভাপতি, আমাদের সমাজে আইন রয়েছে, বিচার ব্যবস্থা আছে, তবু কেন দ্বৈত প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না? তার কারণ একটাই, আইন মানুষকে শাস্তি দিতে পারে কিন্তু তার দ্বৈত গঠন করতে পারে না। সেই শিক্ষাটি যদি হয় সততা নিষ্ঠার মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতে পারি। প্রথম বক্তা তিনি গর্জন শব্দে তিনি বলে গেছেন আইন দ্বারা একমাত্র দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তাহলে তারা যে আইনের কথা বলছে এই আইনটি বলতে গেছে শিক্ষা থেকে, যে শিক্ষা বর্তমানে ছাত্রছাত্রীদের যদি শিক্ষা গ্রহণ না করতো তাহলে তারা এই আইন বের হতো না। আর এই আইন বের হতো না, প্রতিপক্ষ তার কথা বলেছে জায়গা পেত না। মাননীয় সভাপতি, তারা বলছে আইনের কথা, কিন্তু 1750 খ্রিস্টপূর্ব থেকে দেশগঠনের সম্রাট হাম্বুরাবি আইন প্রবর্তন করে। তখন অতীতকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আইন রয়েছে, তবু কেন সমাজে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না? আমরা শুধু ডিগ্রিধারী মানুষ পাবো, কিন্তু পাবো না একজন নৈতিক মানুষ। এই সমাজে নৈতিক শিক্ষিত মানুষ মানে হলো উন্নয়নের মুখোশ প্রধান। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা তিনি বলে গেছেন দর্শন সভা, তিনি বিভিন্ন উদাহরণ দিয়েছেন দর্শন সভা, বাংলাদেশের কথা। তারা বলেছেন তারা এইসব কাণ্ড কিভাবে করছে। তাদের কাছে আমার বলার একটি কারণ, তারা যে কথাটা বলেছে তাদের অতীতে কালে যারা ছাত্র জীবন ছিল তাদের মাঝে যদি নিষ্ঠা ও নীতি থাকতো তাহলে আজকে তারা এরকম দুর্নীতি করতে পারতো না। আমার কাছে জানার বিষয় যে তারা যে বলছে আইনের কথা, তাহলে ওই সময় তাদের আইন কথা ছিল যখন তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তখন তাদের আইন কি পারেনি, তখন তাদের জমাতে বলেছে যে সর্বনিম্ন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা নকল করা হয়। আমাদের কথা বলার জায়গা এখানে, যদি শিক্ষার্থীকে ছাত্রছাত্রীদের মাঝে সততা নিষ্ঠা জাগ্রত করা যেত তাহলে আজকে তারা এইরকম প্রথম কথা তিনি বলেছেন ফিনল্যান্ড দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমি তাদেরকে বলতে চাই আপনাদেরকে আরো বিশ্লেষণ করা প্রয়োজন। আপনারা যদি নেট ঘাটে তাহলে আপনারা দেখতে পারেন ফিনল্যান্ড সর্ব উপরে রয়েছে দুর্নীতিমুক্ত দেশের তালিকায়। আমরা নাকি শাক দিয়ে মাছ ডাকাতে চেষ্টা করছি। আসলে এই বিষয়টি এমন নয়। আমরা শুধু যুক্তিসঙ্গত প্রশ্ন, যুক্তিসঙ্গত ব্যাখ্যা দ্বারা আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করছি। আসলে সততাই হলো সবকিছু মূল, সততার সাথে হলো যুক্তি। দ্বিতীয় বক্তা তিনি বলে গেছেন, তিনি একটু উদাহরণ দিয়ে গেছেন যে লুটপাট করে যায়, টাকা বস্তা নিয়ে যায়। তাহলে আমার কথা হলো সেখানে আপনার আইন কিছু, আপনি নিজেই বলেছেন সেখানে আইন কিছু করতে পারে। তাহলে এই আমাদের কথা বলা যায় এখানে যেখানে আইন প্রবেশ করতে পারে সেখানে আমাদের সততা অনিষ্ঠা জয় হয়। তারা বলে গেছে তারা ভাবে শিক্ষার উপর জোরদার কথা বলছে। আমাদের কথা বলা যায় এখানে বিশ্ববিদ্যালয় পাঠশালামূলক সভার আমি ছাত্র, শিক্ষা কোনো বয়স নেই। একটি শিশুর যখন শিখতে শুরু করে তখন থেকে শেষ পর্যন্ত তার পুরোটা হলো ছাত্র জীবন। মাননীয় সভাপতির কাছে আমি কিছু সময় চেয়ে নিয়েছি। মাননীয় সভাপতিকে তারা আমাকে চমৎকার উদাহরণ পেশ করেছে। তারা বলছে ফারজানা রহমান স্যারের একটি চমৎকার উদাহরণের কথা। আমরা বলি যে ফারজানা রহমান একজন সৎ এবং চরিত্রবান মানুষ। তিনি বাংলাদেশের সোনাগাঁয়ের মানুষ যখন
আর সোনাকে যখন তিনি যখন যুবদস্যু ছিলেন তখন তিনি আমাদেরকে স্বস্তি প্রদান করছেন এবং যে জব্বার সাথে কথা বলছেন যত সৎ মানুষ হয়েছে তাদের আমাদের ছোটবেলা থেকে সততা অহিংসার চর্চা ছিল বলে আজকে এরকম সৎ কাজ করতে পেরেছে। আগে ছিল আগেও মানুষ ছিল তাদের মধ্যে তো আইন ছিল, তারা তো আইন নিয়ন্ত্রিত ছিল, তবে তারা কেন এই কাজ করতে পারি। ধন্যবাদ মানুষ ধন্যবাদ। সব মানুষ যদি না করা যায় তাহলে আসলে আপনি সৎ সমাজ কিভাবে নির্মাণ করবেন, কিংবা আপনি আসলে কি আইন ভয় দেখিয়ে আইন প্রয়োগ করবেন না বিবেকের মধ্য দিয়ে আইন প্রয়োগ করবেন? আমরা আসলে এই যুক্তির উত্তরগুলো খুঁজবো বিপক্ষ দলের কাছে। এই পর্যায়ে সোনালী ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দলনেতা সিয়াম আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি উপস্থাপন করার। সকলের জন্য রইল আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমেই বলতে চাই কি আজব দেশ পেলাম, একই হায় রে হায়, যেতে সেতে চাকা রেখে বিমান চলে যায়, সে দেশেরই বগি রেখে ট্রেন চলে যায়, সে দেশেতে জনগণ রেখে সরকার। একই দেশের শিক্ষার্থী আমার দুর্নীতির মালা গলায় নিয়ে নীতির কথা শোনায়, এতে আমার বড্ড হাসি। প্রথমে বলতে চাই যে আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন যে নদী শিক্ষা ছাড়া কি পরীক্ষা ভালো ফলাফল করা সম্ভব নয়। আশা করছি এর উত্তর আমার দ্বিতীয় বক্তা অনেক সুস্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছে। এরপরে মাননীয় সভাপতি আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিলেন যে ছাত্র যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। অধিকতা কি তাদের শেখানো হয় না? মাননীয় সভাপতি আমরা দেখতে পাই যে শিক্ষা যদি যথার্থ না হয় তাহলে সেই শিক্ষার আমাদের সমাজে কোনো মূল্য থাকে না। মাননীয় সভাপতি নৈতিকতা অবশ্যই দরকার, কিন্তু সেই নৈতিকতা প্রয়োগের জন্য আমাদের প্রয়োজন আইন ও আইনের সুষ্ঠু প্রয়োগ। মাননীয় সভাপতি নৈতিকতা কি তাদের শেখানো না? মাননীয় সভাপতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার। সেখানে আমাদের যদি যথার্থ শিক্ষা না দেওয়া হয়, আমাদের বাবা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সন্তান কখনো ভালো হতে পারে না। সভাপতি আজকে আমরা সকলে চাই দুর্নীতিমুক্ত সমাজ, কিন্তু দুর্নীতির শিকার শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, বরং তা অনেক গভীরে। রাষ্ট্রীয় স্তরে যদি আইনের প্রয়োগ দুর্বল হয়, যদি দুর্নীতিতে অংশ নেওয়া কর্মকর্তারা বারবার ছাড়া পেয়ে যায়, তাহলে যারা একা শিক্ষার্থীদের সততা সম্মান বদলাতে চায় তাদের আমি বলতে চাই যে তারা ঘোড়ার পিঠে বসে আকাশে। আমরা আরো দেখতে পাই যে ডিআইবি এর তথ্য মতে বাংলাদেশ 180টি দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে 2023 সালে ছিল 10তম এবং 11 ফেব্রুয়ারি 2025 সালে ডিআইবি এর নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান স্যার এই তথ্য তুলে ধরেন যে বাংলাদেশ দুর্নীতিতে ছিল 14তম অবস্থান করেছিল। মানে সভাপতি একটু তোমরা কোথায় ছিল তাদের সেই নৈতিক শিক্ষা, কোথায় ছিল তাদের সততা যখন বাংলাদেশ দুর্নীতির চরম শিখরে আহরণ করছিল? মানে সভাপতি পক্ষ দলের বন্ধুরা বলছে যে ছাত্রছাত্রীদের মধ্যে সততা না থাকলে দুর্নীতি প্রতিরোধ করা যাবে না। আমি বলি দুর্নীতি কেবল ছাত্রদের হাতেই হয়, যেখানে প্রশাসনের কর্তা ঘুষ নেয়, যেখানে শিক্ষকরা প্রশাসনের সাথে জড়িত, যেখানে চাকরি নিয়োগ হয় টাকার বিনিময়ে, সেখানে একমাত্র ছাত্রের সাথে দিয়ে কিভাবে তারা দুর্নীতি প্রতিরোধ করবে? চরিত্র গঠন করা অবশ্যই দরকার, কিন্তু সেখানেও প্রয়োজন আমাদের রাষ্ট্রের আইনের কঠোরতা, প্রশাসনের স্বচ্ছতা আর প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা। আমরা দুর্নীতি যদি প্রতিরোধ করতে চাই এগুলো ছাড়া, তাহলে এটা স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়। সততা হলো এমন একটি বাতি, কিন্তু যদি এর চারপাশে অন্ধকারে চোর ঘুরে বেড়ায় তবে শুধু বাতি দিয়ে কিছুই হবে না। তাই আমাদের চাই প্রশাসন নামক দেওয়াল, চাই নিরাপত্তা, চাই শক্ত আইন ব্যবস্থা। সভাপতি আমরা আরো দেখতে পাই যে পূর্ববর্তীকালের সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, যিনি কিনা বহির্বিশ্বে প্রায় 5 শতাধিক বাড়ি ও অর্থ সম্পদ তৈরি করেছে। সভাপতি তার দেশের মানুষের অর্থ পাচার করে বহির্বিশ্বে তার নিজস্ব অর্থ সম্পদ তৈরি করে চলেছে। সভাপতি আমরা আরো দেখতে পাই যে রূপপুরে আমরা সকলে চেয়েছিলাম বিদ্যুৎ, কিন্তু পেয়েছি বালিশে ভর করে ওঠা দুর্নীতি। সভাপতি যেখানে একটি বালিশ কিনতে খরচ হয় 5,957 টাকা এবং সে বালিশটি বিস্তর থেকে উপরতলা নিচেতে খরচ হয় 760 টাকা। উক্ত কর্মকাণ্ডে অনিয়ম হয়েছিল প্রায় 62 কোটি 20,89,000 টাকার। সভাপতি এটা কি উন্নয়ন নাকি উন্নয়ন নামে লুটপাট? সভাপতি সেখানে তো নিশ্চয়ই সেখানে সমাজের উচ্চ শিক্ষিত শিক্ষা লোকেদেরই আমরা সেখানে দিয়েছিলাম, কিন্তু তারা সেখানে কেন গিয়ে দুর্নীতি করলো? তাদের বিরুদ্ধে আজকে আইনের কঠোর সুষ্ঠু প্রয়োগ করা হয়েছে বলে তারা আজকে আমরা সেই দুর্নীতি হতে রক্ষা পেতে চলেছি। সভাপতি এটাই প্রমাণ করেছে আইন যখন ঘুমায় দুর্নীতি তখন দুর্নীতির বালিশে আমরা চুপ করে ঘুমিয়ে থাকি, তবে ন্যায় বিচার একদিন চিরতর শাশ্বত হয়ে যাবে। বন্ধুদের জিজ্ঞাসা করতে চাই যে এই যে বিগত বার্ষিক পরীক্ষা তারা কি তাদের বুকে হাত রেখে বলতে হবে যে সে তার পাশের লোক থেকে এক এমসিকিউতে খেলে গেনি? যদি এর উত্তর হ্যাঁ, তাদের মধ্যে বা নৈতিকতা কোথায়? আমরা জানি আমাদের সকল শিক্ষকই
তাদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, তাদের যদি নৈতিকতা শিক্ষা পেয়ে থাকে তারা কেন দুর্নীতি করছে? মাননীয় সভাপতি, তারা যদি পরীক্ষা 1 নম্বর বেশি পাওয়ার আশায় দুর্নীতি করে থাকে, ঠিক তেমনই ভাবে মানুষ যখন কর্মস্থলে যায় তখন বাড়ি অনাহারে তারা বিভিন্ন ধরনের টাকা পয়সা বাড়িয়ে ধর্ষণের মধ্যে দুর্নীতিতে ধাবিত হয়। মাননীয় সভাপতি, আমরা আরো দেখতে পাই যে 2001 সাল হতে আজ পর্যন্ত প্রায় শতাধিক বার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশেষ সরকারি চাকরি পরীক্ষার পাশ হচ্ছে। আজ এক আবেদনী হতে হাজার আবেদনী। আর যদি আমাদের এই ভঙ্গুর সিস্টেম পরিবর্তন না করা হয় তাহলে হাবেদ আলী, হাজারো দরবেশ বাবা, হাজারো বেজিতুর রহমান জন্মগ্রহণ করতে পারবো। সভাপতি, আজকে কিছুটা সময় পিছনে গেলে আমরা দেখতে পারবো এক দরবেশ বাবার গল্প, যিনি কিনা বিপক্ষের তৃতীয় বক্তা বলে গিয়েছেন। তিনি বলেছেন, যিনি কিনা প্রকাশে 6,000 কোটি টাকা এবং গোপনে প্রায় 20,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। মাননীয় সভাপতি, কিন্তু তারাই যখন আমাদের নৈতিকতার কথা বলে, নৈতিকতার বাণী শোনায়, এই জন্য হয়ে গেল না ভূতের মুখে রাম। সভাপতি, আজ তাদের জন্য আমাদের দেশে ডলার ক্রাইসিস দেখা গিয়েছে। সভাপতি, কিছু সময় চেয়ে সভাপতি, প্রায় 91% মুসলিমের দেশে আল্লাহ বলে একটি আইন রয়েছে, যা হলো আল কুরআন। সেখানে আল্লাহ তাআলা এই আইনের সুষ্ঠু প্রয়োগ হিসেবে আমাদের দেখতে পাচ্ছি হাসরের ময়দান, যেখানে কিনা মানুষের দুনিয়াবি পাপ পুণ্যের আমল বিচার অনিবার্য। মনে সাল্লাল্লাহু উক্ত প্রসঙ্গে বলেছেন যে, তুমি কি আল্লাহর নির্দেশিত সীমা লঙ্ঘনকারী মওকুফের সুপারিশ করছো? অতঃপর নবীজি দাঁড়িয়ে খুতবায় বললেন যে, তোমাদের আগের জাতিগুলো এই কাজই ধ্বংস করেছে। যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করতো, তখন তারা বিনা শেষে তাকে ছেড়ে দিত। ধন্যবাদ মাননীয় সভাপতি। তাই আমি বলতে চাই যে শুধু ছাত্রছাত্রীদের সততাই একমাত্র দায়িত্ব হতে পারে না, সেখানে যদি আইন ও আইনের সুষ্ঠু প্রয়োগ, স্বচ্ছ সমাজ পারে এই দেশকে দুর্নীতি মুক্ত করতে। এই মধ্য দিয়ে আমাদের গঠনমূলক পর্বের যে 5 মিনিট পর বক্তব্য শেষ হলো। আমরা দেখতে পেলাম এখানে অনেক যুক্তি স্থাপিত হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে দুটো থেকে আইন যখন ঘুমায়, দুর্নীতি যখন রাজত্ব করে, কিংবা ধর্ম সিস্টেম পরিবর্তন না করলে আসলে আমরা দুর্নীতি দূর করতে পারবো কিনা। ঠিক এই প্রেক্ষিতে আমরা এখন চলে যাবো আজকে দ্বিতীয় পর্বে, যেটা হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব। এখানে প্রত্যেক বক্তা 3 মিনিট করে সময় পাবে, 2 মিনিটে সতর্ক সংকেত দেওয়া হবে এবং 2 মিনিটে আপনাকে 2 মিনিট একমত সবাই? আপনারা আমি হচ্ছে এটা হচ্ছে আপনারা নিজেরা যদি হচ্ছে এবার 2 মিনিট একটা ডিসিশন দেন না। আপনাদের জন্য 2 দল হচ্ছে করে নেন, তাহলে হচ্ছে ঝামেলা হবে না। 3 মিনিট না 2 মিনিট? 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। আচ্ছা 3 মিনিট। 2 মিনিট। তাহলে 2 মিনিট। স্যার 2.3 দেন স্যার। আচ্ছা আমি শেষ করি। ওই যে 3 মিনিট বলছিল, আমরা 3 মিনিটে দিচ্ছি, 2 মিনিটে সতর্ক সংকেত, 2 মিনিটে সংকেত। যাই হোক, চুক্তি খণ্ডন পর্বে সময় 3 মিনিট, 2 মিনিট সতর্ক সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেখানো হবে। এবং এর পর্যায়ে আমি বলে দিচ্ছি, এবার আপনারা কেউ সময় চাইবেন না, 3 মিনিটের মধ্যে শেষ করবেন। কাউকে 3 মিনিটের দিব না। যাই হোক, আমি শুরুতেই পক্ষদলের দলনেতা মোহাম্মদ সাদমান আকিব হামজাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতিকে যুক্তি খণ্ডন পর্বে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সন্দেহ লাগে না বন্ধ, যুক্তি থাকে যুক্তি, ভিত্তিহীন যুক্তি দ্বারা মিলে না মুক্তি। হ্যাঁ বিতার্কিক বন্ধুরা, আপনারা বারবার ভিত্তিহীন যুক্তি দ্বারা বারবার এটি প্রমাণ করার চেষ্টা করছেন যে সততা ছাড়া শুধুমাত্র আইন প্রয়োগের ফলে দুর্নীতির মতো একটি সামাজিক দুর্নীতির মতো একটি সামাজিক রীতি প্রতিরোধ করা সম্ভব। কিন্তু আমি বলি কি, আপনাদের যুক্তি বিধি হলো কাদামাটির মতো নয়। বিতার্কিক বন্ধুরা, আপনারা যদি গত 17 বছরের ইতিহাস দেখেন, তাহলে আপনাদের কথা যুক্তি পুরোটাই মিথ্যা বলে প্রমাণিত হবে। যারা আইন করে তারাই আইন ভাঙে, যারাই আইন প্রয়োগ করে তারাই হলো দুর্নীতিগ্রস্ত। যখন আইনের রক্ষকে যদি হয়, আইনের রক্ষক আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে, যা আমার কাছে মনে হচ্ছে সোনার থালে খুঁজে যাও। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা তিনি বলে গিয়েছিলেন যে শুধুমাত্র শাস্তির ধারা, শুধুমাত্র শাস্তির প্রয়োগের ফলে মানুষকে সৎ রাখা সম্ভব। তাহলে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে শিশুটি কিনা ছোটবেলা থেকে শিখেছে যে সততাই হলো সাফল্যের চাবিকাঠি, সে কি শাস্তির ভয় সৎ হবে নাকি বিবেকের টানে? আশা করি প্রশ্ন উত্তর দিবেন। মাননীয় সভাপতি, আপনারা বলছেন শুধুমাত্র আইন প্রয়োগের ফলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। যদি আইন প্রয়োগের ফলে আসলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হতো, তাহলে মায়ের কবে সন্তানদের সততা শিক্ষা না আইনের ধারা শেখানো হতো। দ্বিতীয় বক্তা তিনি বলে গেছেন, আইন যখন ঘুমায় তখন দুর্নীতি শুরু হয়। আমি আমাদের কথা বলা থেকে এখানে, যেখানে
আইন প্রবেশ করতে পারে না, সেখানে আমাদের সততা ও নিষ্ঠার জয় হয়। যেখানে আপনারা আইন ডিজিটাল প্রযুক্তি যেখানে কিছু করতে পারে না, সেখানে যদি একজন মানুষের ভিতরে সৎ নৈতিকতা থাকে, সেখানে সে কোনোদিনও দুর্নীতি করতে পারবে না। বিপক্ষদের তৃতীয় কথা খুব তাদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনেছি। তারা বিভিন্ন সন্দেহ তালে তালে নীতি যুক্তিরা বারবার একটি কথাই প্রমাণ করার চেষ্টা করছেন যে শুধুমাত্র আইন প্রয়োগ করে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তারা কি হয়তো মুরাদুল্লাহ তাআলা আনহু জামানে কঠোরতম আইনের ঘটনা কি তারা জানেন না? হযরত মুরাদুল্লাহ তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার যেমন আইন এতটাই বড় কঠিন যে চুরি করে হাত কেটে ফেলা হতো, বিভিন্ন ধরনের শাস্তি যেত। তখনকার সময় মা উম্মে গোপনে আলোচনা করছেন যে আজকে গাভী দুধ কম দিয়েছে, মা বলছে তার মেয়েকে পরামর্শ দিচ্ছে দুধে জন্মের সাথে, কিন্তু তার মেয়ে বলে ওমর আইন বড় কঠিন, ওমর যদি জানতে পারে আমাকে কঠিনতম শাস্তি দিবে। সেখানে মা বলে ওমর কি দেখবে, কিন্তু মেয়ে বলে আল্লাহ তো দেখবে। তো বিপক্ষ দলের বক্তারা যেখানে ওমরে কঠিনতম আইন কিনে পারেনি, মায়ের ভেতরে সেই কুপরামর্শ দিতে, সেখানে কিনা সততা কিনে পেয়েছে, মেয়ে নিতে ছিল বলেই সে তার মাকে এইসব খারাপ কাজ থেকে দূরত থাকার পরামর্শ দিয়েছে এবং নিজে আপনারা আবারও বলবেন আমার বক্তব্য উপস্থাপনের পর আইন দ্বারা শুধুমাত্র দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব, তাহলে আমি বুঝতে পারবো আপনারা সেই কবিতা থেকে অনুপ্রাণিত। জলে নাই বর্ষা তার কাটিব চুর ভিজে না, দেখি বসে নিব সবই বুঝবে বেশি পাই। যেখানে আমাদের বিবেকদের দ্বিতীয় কথা বলে গিয়েছিলেন আইন যেখানে কিছু করতে পারে সেখানেই দুর্নীতি হয়, তাহলে তারা আসলে আমাদের সাথে একমত পোষণ করেছে। যেহেতু বিধায়ক বন্ধুরা আমাদের সাথে একমত পোষণ করেছে, সুতরাং দরকারের জন্য দরকার না পেরে আসুন সবাই নিশ্চিত অবস্থান থেকে দুর্নীতি দূর করার চেষ্টা করি। সকালে বলে উঠি দুর্নীতিকে না বলে দুর্নীতির মতো সমাজ আব্দুল মালিক সিটি উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ সাদমান আজকে আমরা এখানে দেখতে পেয়েছি আইনের রক্ষকে যখন ভক্ত হয় তাহলে আইনের সম্ভব কিংবা জন্মের পর শিশু থেকে কি আইনের ধারা শেখানো হবে না নৈতিকতা শেখানো হবে, এই জিনিসগুলো আমরা এখানে আমি আজকে এই বিতর্কের সর্বশেষ বক্তা এবং সরকারি স্কুলের কলেজের দলনেতা সিয়াম আহমেদকে যুক্তি খণ্ডন করবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সভাপতি আমাকে আজকে বিতর্ক হচ্ছে আবারও সুযোগ প্রদান করার জন্য। সভাপতি আমি বিভক্ত দলীয় নেতা বারবার তর্জন করে বলে গেলেন যে গত 17 বছরে আইনের সুষ্ঠু প্রয়োগ কোথায় ছিল? আইন ছিল, তারপরে তারা কেন দুর্নীতি করেছে? সভাপতি আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর একটি স্বৈরাচারী শাসকের অধীনে আমরা ছিলাম, তখন কোনো আইনের সুষ্ঠু প্রয়োগ করার মতো কোনো ব্যক্তি ছিল না। তারা মুখ খুলে কথা বলার কোনো সাহস পায়নি, কারণ তাদের উপর থেকে বারবার বলে দেওয়া হতো চাকরি থেকে বিচ্যুত করার জন্য হুমকুন ইত্যাদির ভয় দেখানো হতো। সভাপতি সেখানে যদি আইনের সুষ্ঠু প্রয়োগ থাকতো, স্বৈরাচারী সরকার যদি সেখানে না থেকে একজন ব্যক্তি থাকতো যারা কিনা আইনের যথার্থ মূল্য জানে, তাহলে সেখানে দুর্নীতি হতো না। সভাপতি আমার কাছে কথাটি অত্যন্ত হাস্যকর মনে হলো যে যেখানে বিপক্ষ দলের দলীয় নেতা বলে গিয়েছেন যে যেখানে ওমরের আইন রয়েছিল বলে তারা সেখানে দুর্নীতি করতো না। তারা বলে গিয়েছে যে সেখানে একটি মহিলা যিনি কিনা ওমর বাহির থেকে শুনেছে, একটি মহিলা যিনি দুধে জন্মের সময় তার মেয়ে তাকে বলছিল যে ওমরের আইন এতটাই কঠোর, তুমি এটা ঠিক করো তোমার সাজা প্রাপ্ত হবে। তো তারা তো আমাদের কথাই বলে গেলেন যে এখানে ওমরের আইন রয়েছে এবং সেই আইনের সুষ্ঠু প্রয়োগ রয়েছিল। সভাপতি আমরা সকলে জানি স্বাধীনতা অর্জন, স্বাধীনতা রক্ষা করা কঠিন। সভাপতি আজ আমরা স্বাধীন, কিন্তু আমরা এই স্বাধীনতা যতটুকু মূল্যায়ন করতে পারছি, আর দেশের মানুষ নানাভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। সেখানে যে আজ যদি মানুষের ক্ষেত্রে সকল যে দুর্নীতিবান ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে যে আইনের সুষ্ঠু প্রয়োগ করা হতো, তা দ্বিতীয়বার দুর্নীতির দিকে এগিয়ে যেত না। সভাপতি আর কতকাল মানুষের দরবেশ বাবা জন্মগ্রহণ করবে, আর কতকাল মানুষের আবেদারি জন্মগ্রহণ করবে, আর কতকাল মানুষের বেনজির রহমান জন্মগ্রহণ করবে? উচ্চশিক্ষা শিক্ষিত লোকদের ক্ষেত্রে একটি কথাই এই যথার্থ, করাপশন ইজ দেয়ার অকুপেশন, অর্থাৎ দুর্নীতি তাদের মূল পেশা। আজ দুর্নীতি প্রতিরোধের মতো বৃহৎ ও জটিল সমস্যার সমাধান ছাত্রদের সততার মধ্যে এই নিষ্ঠার উপর নির্ভর করতে পারে না। এটি বাস্তবতা নয়, বরং সরলীকরণ। ছাত্রছাত্রীদের সততা ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ হলো সেটি একমাত্র পথ নয়। দুর্নীতি প্রতিরোধ করতে হলে চাই আইন ও আইনের সুষ্ঠু প্রয়োগ। মাননীয় সভাপতি আমরা জানি যে এই গত কয়েকদিন আগেই আসিয়া হত্যার মামলার রায় প্রকাশিত হয়েছে তথ্য সূত্রে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল। মাননীয় সভাপতি আজ সেখানে ডক্টর ইউনূসের মতো নিষ্ঠা আইনের যথাযথ মূল্যায়ন করা ব্যক্তি রয়েছে বলে আজকে এখানে মাননীয় সভাপতি আমরা সেই আইনের সেই কঠোর সাজা পেয়েছি। মাননীয় সভাপতি সেই হত্যা মামলার আমরা সুন্দর সাজা পেয়েছি। আজ যদি সেখানে স্বৈরাচারী সরকার থাকতো, এইগুলো কবে ঘুষের মাধ্যমে ধামাচাপা হতো। তাই আমি
বলতে চাই যে দুর্নীতি প্রতিরোধ করতে হলে শুধু চাই আইন ও আইনের সুষ্ঠু প্রয়োগ, প্রশাসনের স্বচ্ছতা, প্রযুক্তি স্বচ্ছ ব্যবহার। এই জন্য যে ছাত্রছাত্রীদের শিক্ষা নৈতিক শিক্ষা প্রয়োজন নেই তা বলছি না, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রয়োজন এবং তাদের আশেপাশে সুন্দর সিস্টেম থাকা প্রয়োজন যে যার মাধ্যমে তারা নিজে দুর্নীতি করতে না পারে এবং অন্যকে দুর্নীতি না শিখতে পারে। এই সাথে আমরা সবাই একসাথে বলি দুর্নীতিকে না বলি, দুর্নীতিকে সমাজ করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। স্কুলের কলেজের জনতাকে আমাদেরকে এই মধ্য দিয়ে আমাদের আজকে চুক্তিবদ্ধ পর্ব সেটিও শেষ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে যারা কাছ থেকে আমরা